হঠাৎই নাফসান তার গাল ছেড়ে দিয়ে হঠাৎ নাওরার চুলে হাত ডুবিয়ে খামচে ধরে মাথাটা পেছনের দিকে টানে। নাওরা কিঞ্চিত ব্যথায় চোখ কুঁচকে ফেলে। এতক্ষণে সে নাফসানের এমন রূপ থেকে থমকে গেছে। সে তো জানতো নাফসান তাকে পছন্দই করে না, তবে আজ তার মুক্তি দেওয়ার কথা শুনে এভাবে রেগে গেল কেন? নাফসান তার হাতের চাপ বহাল রেখে নাওরাকে নিজের দিকে টেনে আনে। তার এক হাত নাওরার চুলে আবদ্ধ, অপর হাতে সে নাওরার কোমরে খামচে ধরে বলে, আবার বলো তো সোনা, কি যেন করবে বলছিলে? কোনো এক সহৃদয়বান পুরুষকে বিয়ে করবে না? তার বাচ্চার মা হবে আর আমি হব মামা, তাই না? কোমরে নাফসানের হাতের চাপ বাড়লে নাওরা ব্যথায় শব্দ করে ওঠে। মুখে কিছু বলতে নিলে সাথে সাথেই নাফসান নাওরার ওষ্ঠে নিজের ওষ্ঠধর আবদ্ধ করে ফেলে। আচমকা বাধায় নাওরার শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। সে হাত দিয়ে নাফসানকে ঠেলে সরানোর বৃথা চেষ্টা করতে থাকে, তবে নাফসান যেন আজ তার হুঁশে নেই। সে উন্মাদ হয়ে গেছে। নাওরার বলা কথাগুলো যেন তার হৃদয়ে জ্বালা আগুনে আরো ঘি ঢেলে দিয়েছে। এই আগুন না থামা পর্যন্ত সে শান্ত হবে না। কিছুক্ষণ নাওরার মাঝে মত্ত থেকে নাফসান শান্ত হয়। নাওরাকে হঠাৎই ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বসে থাকে। নাওরা ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। এটা কি হলো? নাফসান এমন করছে কেন? সে নিজের ঠোঁটে হাত দিয়ে অবাক হয়ে বসে থাকে। প্রথমবারের মতো নাফসানের এত গভীর ছোঁয়া পেল সে, তাও এ কেমন এক পরিস্থিতিতে। অপরদিকে নাফসান অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বসে আছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটি লেকের পানির দিকে স্থির। নাওরা কাঁপা কাঁপা গলায় বলে, স্যার এটা কি করলেন আপনি? নাফসান হুট করে পেছন ফিরে ছাঁচালো স্বরে বলে, কি করেছি আমি? হ্যাঁ, মহা পাপ করে ফেলেছি? তোমাকে ছুঁয়ে ভুল করে ফেলেছি? আমি কি সেটা বলেছি নাকি? কিন্তু হঠাৎ এমন করে চুপ থাকো একদম, আমার মেজাজ খারাপ করে ফেলেছো, কথা বলবে না আর। নাওরা থতমত খেয়ে বসে থাকে, চারপাশে তাকিয়ে দেখে কাউকে আপাতত দেখা যাচ্ছে না। তাই সে এগিয়ে গিয়ে নাফসানের এক হাত ধরে। নাফসান টেনে নিজের হাত সরিয়ে নিতে চাইলে নাওরা শক্ত করে ধরে রাখে। ও স্যার, সরি বলছি তো, দোষ করলেন আপনি আর আমি সরি বলতে হচ্ছে? নাফসান উত্তর দেয় না। নাওরা আবারও তাকে সরি বলে। অন্যদিকে নাফসান নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতে থাকে। বেরিয়েছিল একটু সময় কাটানোর জন্য, এখন সবটা নিচের হাতেই নষ্ট করে ফেললো। নাওরা এবার তার হাত টেনে ধরে বলে, আমার ক্ষুধা লেগেছে, বাসায় যাব আমি। নাফসান কিছু না বলে উঠে দাঁড়ায়। নাওরা নিজেও উঠে দাঁড়াতেই নাফসান বাইকের দিকে এগিয়ে যায়। সে বাইক স্টার্ট করতেই নাওরা বাইকের পিছনে উঠে বসে। এবার সে পূর্বের মতো নাফসানকে জড়িয়ে ধরে না, বরং আলতো করে কাঁধে হাত রেখে দেয়। নাফসান বুঝতে পেরেও কিছুই বলে না। সে বাইক টেনে সোজা একটা রেস্টুরেন্টে চলে যায়। নাওরা ভেবেছিল তারা হয়তো এখন বাসায় যাবে, তবে তাকে রেস্টুরেন্টে আনায় সে অবাক হয়। নাফসান যে আজ কি করতে চাইছে তার কিছুই নাওরার বোধগম্য হচ্ছে না। হঠাৎই তাকে উপহার দিল, সাথে নিয়ে ঘুরতে আসলো। যদিও মাঝে মিসবিহেভ করে ফেলেছে, যার কারণ এখনো নাওরা বোঝেনি। আবার এখন তাকে নিয়ে রেস্টুরেন্টে আসলো, সব নাওরার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। নাফসান তাকে নিয়ে একটা কর্নারের টেবিলে এসে বসে। নাওরার দিকে মেনু কার্ড ঠেলে দিয়ে মৃদুস্বরে বলে, কি খাবে অর্ডার দাও। নাওরা কিছু না বলে মেনু কার্ডটা উল্টে নাফসানের দিকে ঠেলে দিয়ে বলে, আপনি দেন, আমি পারবো না। নাফসান কার্ড দেখে হালকা পাতলা খাবার অর্ডার দেয়। নাওরা চাইলেও কিছু বলতে পারে না, তার তো সত্যিই ক্ষুধা লেগেছে। নাফসান যেসব অর্ডার দিয়েছে তাতে তার পেট তো ভরবে না, তবে খাবার খাওয়ার পরে দেখা যায় তার পেটে একটু জায়গাও অবশিষ্ট নেই। যা যা অর্ডার করা হয়েছিল সেই সবই নাওরার হয়ে গেছে। খাবার শেষেও নাফসান বসে থাকে, তার মাঝে বাসায় যাওয়ার কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না। নাওরা তো সাথে করে নিজের ফোনটা আনেনি, তবে বুঝতে পারছে রাত তো অনেক হয়েছে, 11টা পার তো হয়ে গেছে নিশ্চিত। তবে নাফসান না উঠে ফোন নিয়ে গোতাগুতি করছে। কি এত দেখছে ফোনে? হঠাৎ নাফসান বিল পে করে নাওরাকে বলে, চলো বাসায় যাবো। এতক্ষণ পরে মনে হলো আমাদের বাসায় যেতে হবে। বেশি কথা রেখে সামনে আগাও, অতিরিক্ত কথা বলো তুমি। তাই তো বলেছি আমায় মুক্তি কথাটা বলতে গিয়েও সে মুখে হাত রেখে থেমে যায়। নাফসানের রাগের কারণ না জানলেও তখন তার মুক্তি দেওয়ার কথা শুনে যে মেজাজ খারাপ হয়েছে তা সে বুঝতে পেরেছে। তাই সে আগে বের হতে গেলে হঠাৎই পিছনে টান পড়ে। সেভাবে হয়তো নাফসান তার শাড়ি টেনে ধরে রেখেছে। তাই সে ধীরে ধীরে পেছনে তাকিয়ে দেখে শাড়িটা মূলত টেবিলের এক কোনায় গেঁথে আছে। সামনে তাকিয়ে দেখে নাফসান ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে। সে লজ্জা পেয়ে তাড়াতাড়ি শাড়ি ছাড়িয়ে সামনের দিকে তাকায়। বাসায় পৌঁছে নাওরা সোজা নিজের রুমে চলে যায়। শাড়ি চেঞ্জ না করেই বিছানায় মুখ গুজে শুয়ে পড়ে। একটু আগের কাহিনীগুলো ভাবতে থাকে, কি থেকে কি হলো। সে বলেছে নাফসান তাকে ভালো না বাসলে মুক্তি দিতে, তারপর সে অন্য কাউকে বিয়ে করে সংসার করবে। যদিও নাফসান এমনটা করতে চাইলেও সে ছাড়বে না, উপযুক্ত শাস্তি তো দিতই। তবে তার এই কথা বলার পেছনের একমাত্র উদ্দেশ্য ছিল নাফসানের রিয়াকশন দেখা। তাই বলে এমন রিয়াকশন দেবে সে? সরাসরি গাল চেপে ধরে রুক্ষ ভালোবাসা, এটা ভালোবাসা ছিল নাকি ভেতরের রাগগুলো সব তার নরম ঠোঁটের উপর ঢেলে দিয়েছিল? না, আর ভাবা যাচ্ছে না। এই লোকটা একটা আজব কিসিমের লোক। তাকে ধমক দেয়, শাসন করে, তবে সবগুলোই ভালোর জন্য করে। ভালোবাসি বলে না, আবার সবসময় নজরদারি করে। হাঁ করে তাকিয়ে থাকে, যেন কতদিনের পিপাসা মেটাচ্ছে। মেয়ে হিসেবে কে তার দিকে কিভাবে তাকায় সেটা ভালোই বোঝে নাওরা। নাফসানের তাকানোর মানেও সে বোঝে, তাই বলে স্বীকার করবে না কেন? স্বীকার করলে কি নাওরা মাথায় উঠে বসে থাকবে নাকি? পরক্ষণে ভাবে নাফসান না স্বীকার করাতেই সে যেমন করে। নাফসান ভালোবাসি বললে তো সে সত্যি মাথায় উঠে বসে থাকতো। নিজের
নিজের মনে মনে এসব ভাবতে ভাবতে নাওরা হাসতে থাকে। হঠাৎ তার পেছন থেকে ইলা বলে ওঠে, ভাইয়া কি এমন বলেছে যে এত খুশি লাগছে তোমায়? নাওরা হুট করে পেছন ফিরে তাকিয়ে ইলাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর চিত হয়ে শুয়ে বলে, কি জানি তোমার ভাইয়া কি বললো বা কি করলো, আমার মাথায় কিছুই ঢুকে নাই ইলা, সব মাথার উপর দিয়ে চলে গেছে। তোমার ভাইয়া একটা আজব কিসিমের লোক, কখন কি করে নিজেও বোধহয় জানে না। ইলা হেসে বলে, উঠো এখন, ভালোই করেছো, শাড়ি চেঞ্জ করনি, কোথায় যাবো, গেলেই দেখতে পাবে। ইলা নাওরাকে টেনে বাহিরে নিয়ে যায়। তাকে নিয়ে ছাদের দিকে যেতে দেখে নাওরা থমকে দাঁড়িয়ে বলে, এত রাতে আমি ছাদে যাবো না ইলা, আমার ভয় লাগে। আরে কিছু হবে না, আমিও যাচ্ছি তো। নিচে ভীতু হয়ে আবার আমাকে সাহস দেখাচ্ছ? কিছু মিছু দেখে ফেললে তো সোজা পালাবে আমাকে রেখে। সত্যি পালাবো না, দরকার পড়লে তোমাকে নিয়ে পালাবো। এখন চলো তো। ইলা নাওরাকে ঠেলে ধাক্কিয়ে নিয়ে ছাদে ওঠে। সম্পূর্ণ ছাদ এখন অন্ধকার হয়ে আছে। হঠাৎ নাওরা অনুভব করে তার পাশ থেকে ইলা চলে গেছে। নাওরা ফিসফিস করে বলে, ইলা শোনা, কোথায় তুমি? আমাকে ভয় দেখাতে এনেছো না? নাওরা কারো কথা শুনতে না পেয়ে ধীরে ধীরে পেছাতে থাকে। হঠাৎ নিজের পেছনে কারো শক্তপোক্ত দেহ অনুভব করলে ভয় পেয়ে যায়। লোকটি তার কোমর জড়িয়ে ধরলে নাওরা ভয় পেয়ে জোরে চিৎকার করতে যায়। তখনই হঠাৎ তার সামনে আলো জ্বলে ওঠে। সাথে সাথে তার কোমর থেকে হাতটা সরে যায়। সামনে থাকা সবাই মিলে একযোগে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সামনে মাহমুদা বেগম রাশিদুল হককে দেখে নাওরার চোখে খুশিতে পানি চলে আসে। প্রতি বছর এই দিনটা তার আগে থেকেই মনে থাকে, এইবারই মনে ছিল না। তাই বলে রাত 12টা বাজতেই তারা যে এভাবে তাকে সারপ্রাইজ দেবে তা ভাবেনি। মা বাবার পাশে ইলা আর নাহিল দাঁড়িয়েছিল। নাফসান, উনি কোথায়? নাওরা আশেপাশে তাকিয়ে দেখে তার থেকে অল্প দূরত্বেই নাফসান দাঁড়িয়ে আছে। মুখ এমন ভাব করে রেখেছে যেন জোর করে ওনাকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। নাওরা হেসে মাহমুদা বেগমকে জড়িয়ে ধরে। পাশ থেকে রিয়াজুল হক নাওরার মাথায় হাত বুলিয়ে দেন। নাহিল বলে ওঠে, তাড়াতাড়ি কেক কাটো নাওরা, সেই কখন নিয়ে এসে রেখে দিয়েছি, লোভ সামলাতে পারছি না আর। নাওরা দেখে ছাদের একপাশে ছোট্ট একটা টেবিলের উপর কেক রাখা আছে। পাশে কয়েক ডিজাইনের ক্যান্ডেল রাখা, যেন ছোটখাটো ক্যান্ডেল লাইট বার্থডে প্রেজেন্ট হয়ে গেছে। নাওরা কেকটা দেখে উৎফুল্ল হয়ে বলে, আমার পছন্দের রেড ভেলভেট কেক। নাহিল বলল, আর বলো না, এটা ডিজাইন করিয়ে আনতে কত পরিশ্রম হয়ে গেল আমার। ভাইয়া আমাকে হেভি পরিশ্রম করিয়ে আনলো। নাওরা আর চোখে নাফসানের দিকে তাকায়। সে এখন অন্যদিকে তাকিয়ে আছে। নাওরা মুখ ভেঙচি দিয়ে কেক কাটতে আগায়। তখনই নাহিল গিয়ে নাফসানকে টেনে এনে নাওরার পাশে দাঁড় করায়। নাওরা আবারও মুখ ভেঙচি দিলে নাফসান রেগে যায়। নাওরা একাই কেক কাটতে শুরু করে। নাওরা এসে খাইয়ে দেয়, তবে সম্পূর্ণরূপে নাফসানকে ইগনোর করে। এতে করে নাফসানের রাগ আরো বেড়ে যায়। এমনি আগের রাগের পরিমাণ কমেনি, এখন আবারও নাওরা ক্ষত খুঁচিয়ে খা করে ফেলছে। তাদের দুজনের মধ্যকার এমন অবস্থা দেখে বাকিরা কিছুটা আন্দাজ করে ফেলে। তাই এদের একা ছেড়ে দিয়ে তারা আলগোছে ছাদ থেকে নেমে যায়। নাওরা তখন কেকের দিকে মগ্ন হয়ে আছে। তার পছন্দের কেক এখন সে নিজে খাবে, এই ভেবে কেকের এক টুকরো হাতে তুলে নিয়ে হঠাৎই নাফসান তেড়ে এসে তার হাত থেকে কেকটুকু নিজের মুখে নিয়ে নেয়। নাওরা হতভম্ব হয়ে তাকিয়ে বলে, এটা কি হলো? আমার কেক। বলতে না বলতে নাফসান আরেক টুকরো কেক তুলে নাওরার মুখে গুজে দেয়। নাওরা কেক মুখে হা করে দাঁড়িয়ে আছে। নাফসানের কর্মকাণ্ড কিছুই তার বোধগম্য হচ্ছে না। নাফসান এবার দাঁতে দাঁত চেপে বলে, শেষ করো মুখেরটা, আরো আছে তো, সব খাবে আজ। নাওরা কোনো রকম মুখের কেক শেষ করে নাফসানের দিকে বলে, আপনার কি হয়েছে বলুন তো, এমন করছেন কেন? কি করেছি আমি? নাফসান রেগে হিসিয়ে বলে, আমার মেজাজ খারাপ করে দিয়েছো তুমি জানো আজকে কত কি ভেবে রেখেছিলাম আমি, তুমি সব উলটপালট করে দিলে। বেয়াদব মেয়ে। নাওরার সমস্যারে বলে, কি করেছি আমি? হ্যাঁ, আমি তো না হয় কয়েকটা কথাই বলেছি, এতে এত রিয়াক্ট করার কি আছে? একটাও কি অযৌক্তিক কথা বলেছিলাম? আপনি যদি আমাকে না ভালোবাসেন তবে তো মুক্তি দিতেই হবে। পরে আমি অন্য কারোর সাথে। নাফসানার তার কথা শেষ করতে দেয়। নাওরার মাথার পেছনে হাত থেকে নাওরার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয়। শুরুতে কিছুটা রাগ বিস্তৃত থাকলেও শেষে তা হাওয়ায় মিলিয়ে যায়। নাফসান পরম আবেশে নাওরাকে নিজের সাথে জড়িয়ে রাখে। নাওরা কখনো কল্পনাও করতে পারেনি নাফসান এতটা পসেসিভ হয়ে যাবে তাকে নিয়ে। নাফসান তার ঠোঁট ছেড়ে নাওরাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে রাখে। নাওরার মাথায় থুতনি রেখে ফিসফিস করে বলে ওঠে, আমার মাথা খারাপ হয়ে গেছে নাওরা, দয়া করে আমার সামনে বারবার অন্য পুরুষের নাম নিবে না, আমি সহ্য করতে পারছি না আর। তুমি আমার স্ত্রী, আমি মেনে নিয়েছি, অনেক আগেই মেনে নিয়েছি। সেই শুরু থেকেই তোমায় নিজের বলে ভেবে রেখেছি। হয়তো প্রথমে বিয়েটা নিয়ে আমি চিন্তিত ছিলাম, তোমার মতো উড়নচণ্ডী অবস্থার মেয়েকে নিয়ে সংসার করা চারটিখানি ব্যাপার না, তবে আমি মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি, তোমাকে নিজের বলে ভেবে ফেলেছি। হয়তো আগে বলিনি কখনো, কিংবা বলতে চাইনি। সত্যি বলতে তুমি যে টাইপের মেয়ে, তোমাকে বলে দিলে পরে সামলানো আমার জন্য কঠিন হয়ে যাবে। তবে এখন আর না বলে পারছি না, তুমি আমায় থ্রেট দেওয়া শুরু করে দিয়েছো। তাই অবশেষে তোমার লাগাম টেনে ধরার জন্য হলেও আমায় বলতেই হচ্ছে, হ্যাঁ তোমাকে ভালোবাসি আমি। আগে বাসতাম না, এখন বাসি, আর ভবিষ্যতে বেশিই যাব। তাই তোমার মনে অন্য কেউ থাকলে ছেড়ে ফেলে দাও। তোমার জন্য আমি ব্যতীত আর কেউ কখনো ছিল না আর থাকবেও না। তোমার শেষ সীমানা আমি, এই নাফসান খান। মাথায় ঢুকেছে কিছু? নাওরা কোনো উত্তর দেয় না। এইভাবে এমন পরিস্থিতিতে নাফসানের স্বীকারোক্তি শুনে সে লজ্জায় লাল হয়ে যায়। একটু আগের ঘটনাটা রেশ এখনো তার মাঝ থেকে যায়নি। সে কিছুই বলতে পারে না, শুধু হাত উঁচিয়ে নাফসানের পিঠে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরে। এতেই যেন নাফসান তার উত্তর পেয়ে যায়। নাওরাকে আলতো করে পাজা কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে আগায়। নাওরা লজ্জা পেয়ে নাফসানের বুকে মুখ গুজে দেয়। নাফসান তাকে নিয়ে সোজা নিজের রুমে যায়। নাওরাকে বিছানায় শুইয়ে দিয়ে একটু অপেক্ষা করতে বলে রুমের বাহিরে বের হয়। নাফসান বেরিয়ে যেতেই নাওরা ভাবতে থাকে সে কি করবে এখন। নাফসান আজ কনফেস করে দিল, এখন তার মতলব তো ভালো ঠেকছে না।
এত এত ভালোবাসা দেখানোর পরে যে তাকে ছেড়ে দিবে না তা তো সে ভালোই টের পাচ্ছে, তাই তাকে ছাড় দিবে না তা তো সে ভালোই টের পাচ্ছে। তাই নাফসান বেরিয়ে যেতেই সে বিছানা থেকে উঠে পড়ে আর পালানোর পথ খুঁজতে থাকে। অপরদিকে নাফসান রুম থেকে বের হয়ে নাহিলের কাছে যায়। নাহিলকে ডেকে বলে ছাদের খাবার আর বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসতে। অর্ডার দিয়েই তো নাফসান চলে আসে। অপরদিকে নাহিল কপালে হাত ঠেকিয়ে বসে থাকে। বড় ভাই তাকে অর্ডার দিয়ে তো চলে গেল, আগে তাকে সব সাজানোর অর্ডার দিয়ে চলে গিয়েছিল, এখন আবার তাকে অর্ডার দিলে সব গুছিয়ে নিয়ে আসা। তাকে পেয়েছেটা কি? নাফসান নিজের রুমের সামনে পর্যন্ত দেখেই দেখতে পায় নাওরা রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে। নাফসানকে সামনে দেখে নাওরা থমকে যায়। এভাবে সরাসরি ধরা খেয়ে যাওয়ায় নাওরা থতমত খেয়ে যায়। নাফসান তার দিকে ভ্রুকুচকে তাকালে নাওরা ক্যাবলা মার্কায় হাসি দেয়। পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই নাফসান তাকে এক হাতে কোমর জড়িয়ে ধরে রুমে ঢুকে অপর হাতে দরজা আটকে দেয়। নাওরা নাফসানের হাতের বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। নাফসান তাকে না পেরে কিছুটা উপরে তুলে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। নাওরা উঠে পড়তে চাইলে তার দুহাত বিছানার সাথে আটকে ধরে বলে পালানোর শখ জেগেছে, কিন্তু আমি তো ছাড়ছি না আজ। নাওরা কাপা কণ্ঠে বলে আমি আমার রুমে যাচ্ছিলাম, ঘুমাবো আমি। আমার রুমে না থাকার জন্য কত সুযোগ খুঁজতে, আজ সুযোগ পেয়েও পালানোর চেষ্টা করছো কেন? আমার ঘুম পাচ্ছে তো, ঘুমাই গিয়ে, কালকে ভার্সিটি আছে তো, কালকে শুক্রবার। নাওরা আর ঘুম পেয়েছে, ঘুমাও না করেছি আমি, তবে থাকবে আমার রুমে। নাফসান নাওরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এদিকে নাওরার হার্টবিট বাড়তেই আছে। সে কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না, কারণ নাফসানের হাবভাব ঠিক নেই। ঠিকই তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তবে ঘুমায়নি। নাফসানের হাত এখন নাওরার উন্মুক্ত কোমরে খেলা করছে। নাওরা নাফসানের হাত খামছে ধরে ফিসফিসিয়ে বলে, স্যার কি করছেন আপনি? কি করছি? প্লিজ ছাড়ুন না, আমার ঘুম আসছে না আপনার জন্য। ঘুমকে কি জোর করে ডেকে আনছো নাকি? না আসলে ডেকে আনার দরকার নেই, একটু আমার সাথে সময় কাটাও। তবে নাওরা হঠাৎ নাফসানের দিকে ফিরে নাফসানের কপালে গালে হাত ছোঁয়ায়। কিছুটা চিন্তিত স্বরে বলে, না জ্বরটা তো আসেনি, জ্বর কি তবে ভেতর এসেছে? জ্বরের ঘুরে পাগলামি করছেন নাকি? নাফসানের মেজাজ খারাপ হয়ে যায়। সে চাচালো স্বরে বলে, আমি ভালোবাসা স্বীকার করেছি বলে মাথায় উঠে বসে আছো? আমার অনুভূতিকে একদমই পাত্তা দিচ্ছ না? বেয়াদব মেয়ে কোথাকার, সরো সামনে থেকে, লাগবে না তোমায় আর।